অপ্রাসঙ্গিকভাবেই সরকারি দলের তরফ থেকে তারা সংশোধনীর বিষয়ে তারা একটা কমিটির কথা বলেছেন। তারই উত্তরে বিরোধী দলীয় নেতা তিনি কিন্তু বলেছেন যে যদি আজকের সংবাদ সম্মেলনে তিনি সেটা ক্লিয়ার করেছেন, যদি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কোনো কমিটি নিয়ে আলোচনা হয় সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখা প্রয়োজন। যে ধরনের কমিটির প্রস্তাবনাই করা হচ্ছে না কেন, সেই কমিটিগুলোর কিন্তু আদতে আইনগত তেমন কোনো কার্যকারিতার জায়গা নেই। কারণটা হলো এই সংবিধান রিলেটেড যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা বলছি যে সংবিধান সংস্কার যে পরিষদ সেখানে শুরু হবে, বিএনপি বলছে এটা সংসদে শুরু হবে। সেটা কিন্তু কোনো কমিটির মাধ্যমে শুরু হওয়ার মতো কোনো বিষয় এটা নয়। কিন্তু এই কমিটি যেটা সংবিধান সংস্কার পরিষদের জন্য যদি কোনো কমিটি হয়, সেটা হচ্ছে একটা ফ্রেন্ডলি কমিটি। যেই ফ্রেন্ডলি কমিটিতে আসলে আমরা তাদের ভিতরের বিষয়টা কি, তাদেরকে আমরা ফ্রেন্ডলি হয়ে বুঝাইতে চাই যে আসলে জনগণের রায়ের প্রতি আপনাদের সম্মান দেখানো প্রয়োজন। জনগণের রায় যদি আপনারা না মেনে নেন, সেক্ষেত্রে অতীতে যে ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল, হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল, সেই ধরনের পরিস্থিতির মুখে আপনাদেরও পড়তে হতে পারে। আমরা বাংলাদেশ রাষ্ট্রটার একটা স্থিতিশীলতা চাই, বাংলাদেশ রাষ্ট্রটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক, সেটা আমরা চাই। সেই নিরিখেই বিএনপি সরকারকে আমরা বলতে চাই যে কোনোভাবেই আপনারা গণভোটের যে রায় সেটাকে আপনারা অস্বীকার করতে পারেন না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বসে সবগুলো কথা তিনি শুনেছেন। তিনি নিজেই রংপুরে গিয়ে বলেছেন দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দিন, দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার কথাটা তিনি বলেছেন। সেই দিন তাদের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে জনগণ তো আসলে না বুঝে গণভোটে অংশ নিয়েছে। যদি ব্যাপারটা তাই হয়, তাদের কাছে প্রশ্ন, আসলে জনগণ কি না বুঝে অংশ নিয়েছে, নাকি বিএনপির যারা সংসদ সদস্য আছেন, বিএনপির এখন বিএনপির না, বাংলাদেশের যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, তিনি কি আসলে বুঝে হ্যাঁ ভোটের কথা বলেছিলেন? সে প্রশ্নটা কিন্তু তখন তৈরি হয়। এই কারণে আমরা বলতে চাই যে জনগণ চেয়েছে বাংলাদেশে একটা কাঠামোগত সুন্দর গণতান্ত্রিক একটা পরিবর্তন আসুক। সেই পরিবর্তনের বিপক্ষে যারা বাদ সেজে দাঁড়াচ্ছে, সেই বাদ তারা কেন সেজেছে আপনারা যদি দেখেন, জুলাই সনদের যে আদেশ, সেখানে যে প্রশ্নগুলো সেট করা হয়েছে গণভোটের, সেখানে স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে যে সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নিয়োগগুলো, সেখানে নোট অফ ডিসেন্টের কোনো প্রসঙ্গই নেই। সেটা জুলাই সনদে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবেই সেটা করতে হবে। যে উচ্চকক্ষের কথা বলা হয়েছে, সেই উচ্চকক্ষ ভোটের পিয়ার অনুযায়ী হতে হবে আসলে। এবং তত্ত্বাবধায়ক সরকার নতুন যে ফর্মুলার কথা বলা হয়েছে, ত্রয়োদশ সংশোধনের ফর্মুলা না, জুলাই সনদের যে ফর্মুলা সেভাবেই সেটা হতে হবে। এই বিষয়গুলো বিএনপি আসলে মানতে চায় না, যাই কারণে তারা এখন গণভোটকে অস্বীকার করছে, বাস্তবের আদেশকে তারা অস্বীকার করছে, এবং তারা একটা ফাঁপা বুলি বলছে যে তারা জুলাই সনদের পক্ষে, তারা সংস্কারের পক্ষে। তারা যে সংস্কারটুকু করতে চায়, এই সংস্কারটুকু খুবই মিনিমাম সংস্কার, যেটা কোনো কাঠামোগত সংস্কার নয়। এবং তারা বেসিক্যালি বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কাঠামোগত যে সংস্কার, সেই সংস্কারটাকে তারা হতে দিতে চায় না, সংস্কারের তারা পক্ষে না। সেই কারণে তারা এই ধরনের বক্তব্য উপস্থাপন করছে। একটা বিষয় ক্লিয়ার করে রাখা প্রয়োজন, একটা অধ্যাদেশ সেটা সংবিধানের অধীনস্থ হয়ে হতে হয়, কিন্তু যে আদেশের মধ্য দিয়ে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু সংবিধানের মধ্যে নাই। সংবিধানের বাইরের অনেক বিষয়গুলোকে এই আদেশের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। এই আদেশটা আসলে সংবিধানের ইকুইভ্যালেন্ট, এই আদেশটা সংবিধানের সাবঅর্ডিনেট নয়। এই কারণে কিন্তু এই আদেশটা সেটা কোনো অধ্যাদেশ আকারে এখানে আসে নাই। দ্বিতীয় যে প্রসঙ্গটি, সেটা হলো অধ্যাদেশ যে 133টি আছে, সেই 133টি অধ্যাদেশ সেটা কিন্তু সংসদে প্রেজেন্ট করা হয়েছে। সেই 133টি অধ্যাদেশের মধ্যে একটা অধ্যাদেশ হচ্ছে গণভোটের অধ্যাদেশ, যেটা তারা আসলে অ্যাপ্রুভ করবেন না বলে তারা জানিয়েছেন। কিন্তু এই যে গণভোটের অধ্যাদেশ আজকে সংসদে প্রেজেন্ট করা হলো, এই গণভোটের অধ্যাদেশ, সেটা কিন্তু অধ্যাদেশের মধ্যে স্পষ্ট করে বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই অনুযায়ী সেই অধ্যাদেশ, অর্থাৎ তারা যে এই অধ্যাদেশটাকে সংসদে নিয়ে এসেছেন, তার পিছনের যে বাস্তবায়ন আদেশ, সেটাকে কিন্তু তারা কাট করতে পারেন নাই। অতএব এই পুরো জিনিসটা এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ব্যাটারে পরিণত হয়েছে। এই বিষয়টা যদি তারা বোঝেন, তাদের একজন এমপি পার্থ সাহেব কিন্তু এটা বুঝেছেন। তিনি কিন্তু বলেছেন যে একটা কোয়াজাই কনস্টিটিউশনাল পরিস্থিতি, একই সাথে ট্রেজারি বেঞ্চ থেকে দুই ধরনের বক্তব্য আসতে পারে না। একসাথে তারা সংবিধান সমুন্নত রাখার কথা বলবে, আর একদিকে কোয়াজাই কনস্টিটিউশনাল কথা বলবে। এটা তাদের দিক থেকে দ্বিচারিতা। বরং আমরা যেটা বলছি যে বাংলাদেশ এখন একটি এক্সট্রা কনস্টিটিউশনাল একটা পরিস্থিতি বিরাজ করছে, সেই প্রসঙ্গটাই বাংলাদেশের জন্য সব থেকে জুৎসই প্রসঙ্গ। ট্রেজারি বেঞ্চের যে প্রস্তাব, বিশেষ কমিটি, এই কমিটিতে বিরোধী দলীয় জোট যাচ্ছে আর যাচ্ছে না। সংবিধান সংস্কার পরিষদের জন্য যদি কোনো কমিটি গঠন করা হয়, সেই ব্যাপারে আমাদের আলোচনার জায়গাটা ইতিবাচকভাবে আমরা বলছি, এবং সেটা একটা ফ্রেন্ডলি কমিটি। কিন্তু যে সংশোধনীর আলাপের কথা বলা হচ্ছে, সেই জায়গাটাতে কিছু শুভঙ্করের ফাঁকি আছে, এবং সেই বিষয়গুলো সংসদে শুরু হওয়ার আগে পর্যন্ত
আমরা শুধু এতটুকু জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদকে বাস্তবায়নের জন্য আমাদের এই কর্মসূচি, সেটার বাইরে গিয়ে কোনো কিছু সেই ব্যাপারে অবশ্যই আমাদেরকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা মনে করি যে এর মধ্য দিয়ে যে শুভঙ্করের ফাঁকিগুলো দেওয়ার কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো জাতির সামনে আগামীকাল আসলেই আরও পরিষ্কার হবে এবং তখন জাতিই সিদ্ধান্ত নেবে যে আসলে আমাদের বিরোধী দল হিসেবে কী করণীয় থাকতে পারে। ওকে, থ্যাংক ইউ।